সুপ্রিম কোর্ট বোঝে না, সবই বোঝে। ভারতের আদালত বিশ্বের অন্যতম সেরা আদালত। এই সুপ্রিম কোর্টের রায় পৃথিবীর বহু দেশে আলোচিত হয়। তো সেখানে গিয়ে এই চুরিটাকে ঢেকে দেবে ভাবলো কি করে? একজন আইনজীবী রয়েছে যে একটু ভুলভাল বেশি বকে, 5 মিনিটে নাকি চুরি মেরে নিয়ে চলে আসবে। কি হলো? চুরি মেরে নিয়ে চলে এলো। আরে হায়, সুপ্রিম কোর্টে ভাবে কি এরা? ও কোথাকার শিক্ষিত? কাশি না বারাণসী? ও কোত্থেকে LLB ডিগ্রিটা পেয়েছে সেটা আগে খোলসা করি, পরে আলোচনা। গতকালই SSC দুর্নীতি মামলায় রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেই রাজ্য সরকারের মামলাও স্থগিতাদেশ পেল না সুপ্রিম কোর্টে। বারবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের মুখ পোড়াচ্ছে। পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একটা কথা বলি, আসলে আপনার উদ্দেশ্য যদি মহৎ না হয় তাহলে আপনার সব কাজ ব্যর্থ হতে বাধ্য। এই যে শাসক দলটা পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে, তাদের একটা উদ্দেশ্য মহৎ নয়। তারা চুরিকে সাপোর্ট করতে চাইছে, তারা চোরদের সমর্থন করেছে, তারা চুরি ব্যবস্থাটাকেই তারা চালু করেছে, বলবো না, ওটা সিবিএম চালু করে দিয়েছিল, ওটাকে তারা আরো বেশি ইনস্টিটিউশনালাইজ করেছে। এবং সবচেয়ে বড় কথা যে কোটা সিস্টেমটাকে ওরা বেছে দিয়েছে। তারপরেও ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে এই চুরির ব্যবস্থাটাকে বজায় রাখতে। এরা খুব ভালোই জানবে হাইকোর্টের রায়, আমিও পড়েছি, আমার মতো আরো বহু মানুষ পড়েছে। হাইকোর্টের রায় স্পষ্ট করে বলা আছে কেন হাইকোর্ট এই ধরনের রায় দিতে ব্যর্থ হলো। তারপরেও সুপ্রিম কোর্টে গেছে এই চুরি সিস্টেমটাকে বাঁচাতে। তো সুপ্রিম কোর্ট বোঝে না, সবই বোঝে। ভারতের আদালত বিশ্বের অন্যতম সেরা আদালত। এই সুপ্রিম কোর্টের রায় পৃথিবীর বহু দেশে আলোচিত হয়। তো সেখানে গিয়ে এই চুরিটাকে ঢেকে দেবে ভাবলো কি করে? কিন্তু এই যে বললাম, মূর্খরা অনেক সময় অনেক বেশি আশা করে ফেলে, কিন্তু বাস্তবে সেটা হয় না। সেটাই ঘটেছে। তৃণমূলের আইনজীবী এবং একজন সাংসদ তিনি বলেছেন, অর্থাৎ কল্যাণ ব্যানার্জি, তিনি বলেছিলেন এই রায় সুপ্রিম কোর্টে 5 মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে, কিন্তু তা তো হলো না। স্টে হচ্ছে, অভিজিৎ ঘরে ঘুমক 5 জড়িয়ে যান, বলে দিন অভিজিৎকে স্টে হবেই। আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। বহু ঘন্টা পেরিয়ে গেল, হলো কোথায়? এখন এই লোকটি সম্পর্কে আমি খুব কিছু বলতে চাই না, কারণ ওর কথাবার্তা ধাঁচ আমার একদম পছন্দ হয় না। খুব রুচিসঙ্গত কথাবার্তা এই লোকটি বলে না। তারপরেও তাকে তো দল গুরুত্ব দিয়েছে, তাকে আবার এমপি সিটে দাঁড় করিয়েছে শ্রীরামপুর কেন্দ্র থেকে। ফলে তার কথার একদম গুরুত্ব নেই আমি বলবো কি করে? কিন্তু সে তো বোঝাই গেল যে ফাঁকা আওয়াজ এগুলো ছিল। এই চট করে এগুলো হয় নাকি যে কথায় কথায় আমি বললাম এবং সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিল? মামার বাড়ি নাকি? ওর মামার বাড়ি পেয়েছে, অত সহজে হয় না। SSC সুপ্রিম কোর্টে বলছে তারা যোগ্য এবং অযোগ্যদের লিস্ট আলাদা করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পেশ করবে। তাদের কাছে যদি যোগ্য এবং অযোগ্যদের লিস্ট থেকেই থাকতো তাহলে তারা কেন সেটা হাইকোর্টে পেশ করলো না? আবার ফাঁসবে। তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা ডকুমেন্ট ওদের দেওয়ার দরকার ছিল হাইকোর্টের কাছে। কারণ হাইকোর্টে মামলাটা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট এন্টায়ার মামলাটা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। ফলে হাইকোর্ট ওদের বারবার বলেছে, আমি বলছি প্রত্যেককে 282 পাতার রায়টা ভালো করে পড়ে দেখুন। প্রথম 80 পাতা না পড়লেও চলবে, কে মামলা করেছে, কে যুক্ত হয়েছে, সেসব ডিটেল লিস্ট আছে, অতটা না জানলেও চলবে। 81 বা 82 নম্বর পাতা থেকে 282 পর্যন্ত পুরোটা পড়ে যাবে। হাইকোর্টের বিচারপতি দল দেবাংশু বসাক এবং বিচারপতি রশিদি, তারা ছত্রে ছত্রে ব্যাখ্যা করেছেন। এত সুন্দর কম্প্যাক্ট রায় আমি আমার জীবনে খুব কম দেখেছি। তারা পরিষ্কার করে বলেছেন কেন এই রায় তারা দিয়েছেন। তারা কত রকম চুরি হতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করেছেন। তারা স্কুল সার্ভিস কমিশনকে বারবার বলেছেন যে তোমরা একটা কাজ করো, তোমরা এখানে কারা চুরি করে চাকরি পেয়েছে এবং কারা ঠিকঠাক চাকরি পেয়েছে সেটা আইডেন্টিফাই করে দিয়ে যাও। SSC কিচ্ছু করেনি। শুধু তাই নয়, ওরা সমস্ত যে ওয়েমার্কশিট গুলো পুড়িয়ে দিয়েছে। শুধু পড়ায়নি, নষ্ট করেনি, ওরা সেগুলোর কোন মিরর ইমেজও রাখেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে আদালতে ব্যাপার নিঃসন্দেহ হয়েছে যে এর মধ্যে কোন একটা ফাউল প্লে রয়েছে। আরে যখন আপনি একটা বিষয় প্রমাণ করবেন, আপনাকে তো ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। কোন ডকুমেন্ট চায়, কোন মুখের কথা মানে না। সুপ্রিম কোর্টে কেন বলছে? এরা ডিলে করবে বলে করছে। এরা জানে, একদম ধরে ফেলেছে, চারদিকে ঘিরে ফেলেছে। এই যেইভাবে হোক যদি এরা পার পেয়ে যায়
এবং লোকসভা নির্বাচনটা পেরিয়ে যাবে, যদি কোনো একটু ভালো রেজাল্ট করে ফেলে তাহলে আবার কিছুদিন বেঁচে যাবে। এদের অবস্থা ক্যান্সার রোগীর মতো, কিছুটা কেমো দিয়ে ভালো করে দেওয়া, আবার ওষুধ চেপে এলে আবার কেমো দেওয়া। এই সরকারটা ক্যান্সার রোগীর মতো হয়ে গেছে, কিছু করার নেই। এরা, আমার ধারণা এরা কিন্তু সুপ্রিম কোর্টে যা বলছে ঠিক বলছে না। সেই তথ্যগুলো হাইকোর্টে দেয়নি কেন? হাইকোর্টে না দেওয়ার অপরাধ হচ্ছে, সে অপরাধ তো আগে বিচার হতে হবে, তারপর তো অন্য কথা। কালকে যখন দেশের প্রধান বিচারপতি এই মামলা শুনছিল তখন তিনি বললেন যদি ওএমআর শিটই না থাকে তাহলে যোগ্য এবং অযোগ্যকে তারা আলাদা করবেন কিভাবে? একদম ঠিক বলেছেন। তো আমি তো বললাম যে ওই প্রগল্ভ যে ওদের মানে একজন আইনজীবী রয়েছে যে একটু ভুলভাল বেশি বকে, 5 মিনিটে নাকি হলো ছুরি মেরে নিয়ে চলে আসবে। কি হলো? ছুরি মেরে নিয়ে চলে এলো। আরে সুপ্রিম কোর্টে ভাবে কি এরা? সুপ্রিম কোর্টকে তো আগে ভালো করে বুঝতে হবে, ভারতীয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এমন নয় যে সুপ্রিম কোর্ট আমাদের, আমি একটি দল করি, আমাদের পক্ষে অনেক বিচার দেয়, বিচারের রায় দেয়, আমাদের বিরুদ্ধে প্রচুর রায় দেয়। কিন্তু সুপ্রিম কোর্টই সুপ্রিম কোর্ট মানতে হবে, তো তার অথরিটি মানতে হবে, তার যে যোগ্যতা সেটা মানতে হবে। তো সেই সুপ্রিম কোর্ট কিন্তু কালকে প্রথম দিনই আমি যা প্রধান বিচারপতির কমেন্ট গুলো দেখছিলাম সংবাদ মাধ্যমে, সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে, অলরেডি ধরে ফেলেছে যে এই যে মানে স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি, এখানে আমার ধারণা একটা ভয়াবহ রকমের দুর্নীতি হয়েছে। আর ওএমআর শিট যদি পুড়িয়ে দিয়ে থাকে বা নষ্ট করে দিয়ে থাকে তাহলে যোগ্য অযোগ্যর বিচার হবে কি করে? স্কুল সার্ভিস কমিশন এই কারণেই পারেনি। আজকে যদি বলে আমি পারবো, তখন সুপ্রিম কোর্ট বলতেই পারে যে তুমি হাইকোর্টে ওগুলো পেশ করোনি কেন, আর যদি না করে থাকে এখন আনছো কেন, এগুলো কোথেকে পেলে তুমি? এরা আবার ফাঁসছে, এরা মূর্খের দল আবার ফেঁসে যাচ্ছে, কিছু করার নেই। আপনি যে আইনজীবীর কথা বললেন অর্থাৎ কল্যাণ ব্যানার্জি, এই কল্যাণ ব্যানার্জি একাধিকবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন মন্তব্য করেছেন। কখনো তিনি তাকে বলছেন পাল্টিবাজ, কখনো আবার তিনি বলছেন ধাপ্পাবাজ। তো একজন প্রাক্তন বিচারপতিকে কি এই সমস্ত কথাবার্তা বলা যায় বলে আপনার মনে হয়? পাল্টিবাজ, এক নম্বরে ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখলেন না? মুখটা এটা নির্ভর করবে যার যার রুচি তার উপর। আমি তো আবার বলছি, আমি ওই ভদ্রলোককে একেবারেই অপছন্দ করি, জাস্ট আমার দেখলেই বিরক্ত লাগে। কিন্তু আজ অব্দি কখনো কোনো টেলিভিশনের পর্দায় কোথাও আমি কিন্তু খারাপ মন্তব্য করি, কারণ এটা আমার রুচির ব্যাপার। আমি কাউকে যদি খারাপ মন্তব্য করি, লোকে আমাকে জিজ্ঞেস করবে আপনি একজন শিক্ষক, আপনি কারোর সম্পর্কে এত খারাপ কথা কেন বলেন? সে খারাপ হতে পারে, আপনি সেইভাবে তার কথা বলুন। তা একজন প্রধান প্রাক্তন বিচারপতিকে আমি সমর্থন নাও করতে পারি, সেই বিচারপতিকে এই ভাষায় গালি দেব? ওদের আরেক নেতা আছে রামনগরে, সে কি ভাষায় কথা বলেছে ভালো করে খুঁজে দেখুন না। অর্থাৎ এদের না আছে রুচি, না আছে সংস্কৃতি, না আছে সভ্যতা, না আছে ভদ্রতা। এই লোকগুলো ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না, তাই এদের সম্পর্কে কিছু কথা বললে নিজের রুচি সংস্কৃতির ওপরেই চাপ পড়ে যায়। তাই এদের নিয়ে কথা না বলাই ভালো, এদের এড়িয়ে যাওয়া ভালো। কারণ রাস্তায় কত লোক তো আজে বাজে কথা বলে, সব কথাকে আমরা উত্তর দিই না। এদের কথার উত্তর না দেওয়া বলে ধরে নিতে হবে যে সমাজে এরকম কিছু লোক থাকে, অত্যন্ত ফালতু টাইপের নোংরা লোক, বাজে লোক, এদের সম্পর্কে কথা না বলাই ভালো। মানে শুধু অভিজিৎ গাঙ্গুলিকে নয়, তিনি হাইকোর্টের বিচারপতিদেরকে বলেছেন যে তারা অনেকেই অধিকাংশ অশিক্ষিত। তো এটা তো হাইকোর্টকে অসম্মান করা হয় বলে আপনার মনে হয় না? ও কোথাকার শিক্ষিত? কাশী না বারাণসী? যে অপরকে অশিক্ষিত বলে সে কোথাকার শিক্ষিত? কাশী না বারাণসী? আমি ওই বিচারপতি, এই মানে ওই উকিলের, যে উকিলের কথা তুমি বলছো এখানে, তার একটা আইন সম্পর্কে তো কোনো বইপত্র লিখেছে? ও কলকাতা হাইকোর্টের এমন বহু বিচার মানে আইনজ্ঞ আছেন যাদের কনস্টিটিউশনের বই পড়া হয়, বাইরে পড়ানো হয়। পড়েছে, একটা বই লিখেছে, একটা আর্টিকেল লিখেছে কোথাও লিখতে, একটা সিরিয়াস বই আইন নিয়ে? ও একা শিক্ষিত নাকি? একজন বিচারপতি তো একজন ওকে প্রশ্ন তুলেছেন, ও ডিগ্রিটা কোথায়, সেটা আগে খোলসা করি, পরে আলোচনা হবে। তো চ্যালেঞ্জ করছি তো, আমি আমার ডিগ্রি বলছি, আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেছি, এগুলো আমার ডিগ্রি গিয়ে দেখেনি। ও কোত্থেকে এলএলবি ডিগ্রিটা পেয়েছে সেটা আগে খোলসা করি, পরে আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।